লোকসভা ভোটে কাঠি পড়তে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু এই অবস্থাতেই যে রাজনৈতিক ছবিটা ক্রমশ উঠে আসছে, যে রাজনৈতিক চিত্রপটটা মানুষের সামনে পরিষ্কার হচ্ছে, তাতে একটা কথাই বলা যেতে পারে যে এই শাসক দলের শেষের শুরু হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে ডুবে যাওয়া লোকসভা ভোটে শুধু সময়ের অপেক্ষা। কেন বলছি এই কথাটা? কেননা এই লোকসভা ভোটের দিকে তাকিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা বিভিন্ন ওপিনিয়ন পোল সামনে আনতে শুরু করেছেন এবং আমি দেখছি বিগত বেশ কয়েকদিন ধরেই আপনারা অনেকেই আমাকে সেই সব ওপিনিয়ন পোলের রিপোর্ট আমাকে পাঠাচ্ছেন এবং খুব খুব হতাশার সঙ্গে রয়েছেন যে এই বাংলায় কি তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, এই যে চাকরি নেই, এই যে শিল্প নেই, সেইগুলোর কোনো এফেক্ট নেই। খুব হতাশ লাগছে। একটা কথাই বলতে পারি, যে ছবিটা উঠে আসছে সেটা এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরপরে যদি ভাইপো গ্রেপ্তার হয় তাহলে সেটা যে কোথায় যাবে সেই কথাটা একবার ভাবুন। এবং এই অবস্থাতে যেখানে মনে করা হচ্ছিল যে বিজেপির প্রতি সমর্থন কমছে, বামেদের কংগ্রেসের প্রতি সমর্থন বাড়ছে, এমনকি তৃণমূল নাকি ঘর গুছিয়ে নিয়েছে, তাতে যদি এই রেজাল্টের ইন্ডিকেশন আসে তাহলে আলটিমেট যখন সমস্ত কিছু ফুল ফর্মে চলবে তখন ফাইনাল ছবিটা কি হবে একবার শুধু ভেবে দেখুন। এখনও ভাবতে পারছেন না? পুরোটা ভাবতে পারবেন শেষ পর্যন্ত যদি এই প্রতিবেদন দেখেন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বিগত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সংস্থা তাদের প্রাইমারি ওপিনিয়ন পোলের কাজ শুরু করেছেন এবং সেই ডেটা কিন্তু সামনে আসতে শুরু করেছে এবং সেই ডেটা সামনে আসার সাথে সাথে অনেকেই সেগুলো আমাকে পাঠাচ্ছেন পার্সোনালি হোয়াটসঅ্যাপে, বা আমি মিডিয়াতেও চোখ রেখে সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু যারা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন তাদের মধ্যে একটা অসম্ভব হতাশার ছবি দেখতে পাচ্ছি। কেননা যেটা ছবিটা উঠে আসছে সেটাতে নাকি তৃণমূল মারাত্মক ফলাফল করছে। এইবার এই জায়গা থেকে আমি একটা একটু পুরনো দিনে ফেরত যাব, কিন্তু তার আগে যে ডেটাটা এসেছে সেই দুটো ডেটা আপনাদের পরপর আমি দেখাবো। প্রথম যে ডেটাটি এসছে এটা দিন কতক আগের একটা সমীক্ষা, যে সমীক্ষাতে দেখানো হচ্ছে যে ম্যাট্রিডেন্সি বলে একটি সর্বভারতীয় সংস্থা, তারা একটি সমীক্ষা করেছে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে মিলে, এবং সেই সমীক্ষার ফলাফল অনুযায়ী তৃণমূল নাকি 2019-এর থেকেও ভালো ফলাফল করতে চলেছে এই রাজ্যে এবং তারা 26টি আসন পাবে। গতবার পেয়েছিল 22টি আসন, এবারে কিন্তু 26টি আসন তারা পাবে। অন্যদিকে বিজেপি 2019-এর থেকেও খারাপ ফল করবে, তারা 15টি আসন পাবে, আর বামফ্রন্ট কংগ্রেস জোট তারা একটি ভোট পাবে। এই সংস্থার একটা সমীক্ষার যেটা আমার খুব বিশেষত লাগলো সেটা হচ্ছে তারা পার্সেন্টেজ ওয়াইজও কিন্তু একটা ভোট দিয়েছে যে কীরকম ভোট পার্সেন্টেজ দাঁড়াতে পারে। যদিও এখানে একটা জায়গা আমাকে খুব আশ্চর্য করেছে, এরা কিন্তু যে পার্সেন্টেজের হিসেবে দিয়েছে সেটা ফ্র্যাকশানে দিয়েছে। সাধারণত আমরা যে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল দেখি সেখানে কিন্তু সেটা রাউন্ডেড ফিগারে দেখি, মানে ধরুন কোনো দল 42% পাবে কি 43% পাবে, 38% পাবে, এই ধরনের একটা থাকে। ফ্র্যাকশন ওয়াইজ জেনারেলি দেওয়া থাকে না। সুতরাং ডেটাটার যে ডিপ অ্যানালিসিস হয়েছে সেটা নিয়ে কিন্তু নিঃসন্দেহ, যদি না এটা কোনো পাবলিসিটি স্টান্ট হয়। যাই হোক, সেখানে যে পার্সেন্টেজটা দেখা যাচ্ছে সেটাতে দেখা যাচ্ছে যে তৃণমূল পেতে পারে 42.6%, অন্যদিকে বিজেপির পক্ষে যেতে পারে 41.05%, অর্থাৎ ওই 1.5%-এর কাছাকাছি একটা ডিফারেন্স দুটো দলের মধ্যে থাকবে, যেটা কিন্তু খুব খুব নমিনাল। এবং বামফ্রন্ট কংগ্রেস তারা কিন্তু 11.09% পেতে চলেছে। অর্থাৎ এক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে, যদি 2021-এর সঙ্গে আমরা কম্প্যারিজন করি, সেই 2021-এ কিন্তু 38%-এর কাছাকাছি ভোট পেয়েছিল বিজেপি, অর্থাৎ তারা কিন্তু 3% ভোট বাড়াচ্ছে। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস তারা কিন্তু 8%-এর কাছাকাছি ভোট পেয়েছিল 2021-এর নির্বাচনে, যে কারণে তারা বিধানসভায় শূন্য হয়ে যায়। তারাও কিন্তু 3%-এর কাছাকাছি ভোট বাড়াচ্ছে। অর্থাৎ বিজেপি বলুন বামফ্রন্ট কংগ্রেস বলুন উভয় দলই কিন্তু 3-6% ভোট বাড়িয়ে ফেলছে। অন্যদিকে এই 6%-এর যে ডিডাকশন হচ্ছে সেটা কিন্তু সরাসরি শাসক দলের থেকে। তাদের ভোট 48%-এর কাছাকাছি ছিল, 48%-এর একটু বেশিই ছিল 2021-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে, সেইটা কিন্তু 42%-এ নেমে আসছে, যদি এই সমীক্ষা সত্যি হচ্ছে এটা ধরে নিই। অর্থাৎ তৃণমূলের যে ভোট ক্ষয় হচ্ছে সেই ভোট ক্ষয়টা কিন্তু এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে,
মনে করা হচ্ছিল বামফ্রন্ট কংগ্রেসের যে ভোট আছে সেই ভোট শতাংশ বাড়বে, কিন্তু যেটা তৃণমূল এক্সপেক্ট করছিল বা যেটা প্রচার করা হচ্ছিল যে বামের ভোট যেটা রামে গিয়েছিল, অর্থাৎ একদা যারা বামফ্রন্টকে ভোট দিতেন তারাই নাকি বিজেপিকে ভোট দিয়েছেন, সেই ভোটটা বিজেপির কর্মকাণ্ডে কার্যত বীতশ্রদ্ধ হয়ে গেছে, সেই ভোটটা ব্যাক করে আসবে বামফ্রন্ট কংগ্রেস জোটে। তার ফলে তৃণমূল এবং বিজেপির মধ্যে অনেকটা ফারাক হবে এবং তৃণমূল বহু সিট পেয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখুন, বিজেপি তাদের যে ভোট ব্যাঙ্কটা আছে সেটা তো ধরেই নিচ্ছে, ধরে রাখছেই, তার পাশাপাশি তারা কিন্তু তৃণমূলের ভোটটা কাটছে। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেসের যে ভোট বৃদ্ধিটা হচ্ছে সেটাও তৃণমূল থেকে আসছে, অর্থাৎ তৃণমূলের যে হিন্দু ভোটটা আছে তার একটা 3% সুইং কিন্তু বিজেপির বাক্সে এখানে দেখা যাচ্ছে। এর পাশাপাশি তৃণমূলের যে সংখ্যালঘু ভোটটা রয়েছে সেই সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে চির ধরছে এবং সেইটাই কিন্তু বামফ্রন্ট কংগ্রেসে সুইচ করছে। অর্থাৎ তৃণমূল এই সমীক্ষাতে দেখাচ্ছে তৃণমূল ভালো ফল করছে, 2019-এর থেকে ভালো ফল করছে, কিন্তু যদি এর ডিপ অ্যানালিসিস করেন তৃণমূলের জন্য শুধুই চিন্তা 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 এবং চিন্তা অবশিষ্ট রয়েছে। এটা গেল দিন কতক আগের সমীক্ষা। এরপর রিসেন্ট একটা সমীক্ষা হয়েছে এবং সেই সমীক্ষাটা নিয়ে আরও চর্চা হচ্ছে। সেই সমীক্ষায় বলা হচ্ছে, মুড অফ দ্য নেশন বলে সংস্থাটি সমীক্ষা করেছে, তারাও একটি সর্বভারতীয় সমীক্ষক দল এবং একটি সংবাদ মাধ্যমের সঙ্গে মিলিতভাবেই তারা সমীক্ষাটা করেছে। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে 2019-এ যে ফলাফল তৃণমূল করেছিল, অর্থাৎ 22টি আসন, সেই 22টি আসনই তারা ধরে রাখছে। অন্যদিকে 2019-এ 18টি আসন পেয়েছিল বিজেপি, সেখান থেকে তারা একটি আসন বাড়িয়ে 19টিতে পৌঁছচ্ছে এবং বামফ্রন্ট এবং কংগ্রেস একটি মাত্র আসন পাচ্ছে, তারা গতবার থেকে একটি আসন লুজ করছে। এরা কিন্তু কোনো রকম কোনো ভোটিং পার্সেন্টেজের কোনো ক্যালকুলেশন দেয়নি, শুধুমাত্র এরা আসন সংখ্যা দিয়েছে। এবার এটা যদি একটু ডিপ অ্যানালিসিস করি, এটা যদি একটু ডিপ ডাইভিং করি, তাহলে দেখুন এখানে বলা হচ্ছে 2019-এর রেজাল্টটা ধরে রাখছে তৃণমূল। সত্যি কি তাই? 2019-এর যে রেজাল্ট হয়েছিল তারপরে কিন্তু দুটো সিট অ্যাড হয়েছে তৃণমূলের দিকে, অর্থাৎ তৃণমূল যেটা আসানসোল কেন্দ্র ছিল সেইখানে বাবুল সুপ্রিয় রিজাইন করেন এবং তার ফলে সেখানে বাই ইলেকশন হয়, শত্রুঘ্ন সিনহা জেতেন, 23টা আসন হয়ে গেল। এবং যিনি ব্যারাকপুরের সাংসদ রয়েছেন সে অর্জুন সিং, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ফেরত গেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের খাতায় কলমে সংখ্যাটা কিন্তু পৌঁছে গেছে 24-এ। সেক্ষেত্রে বিজেপির তাহলে সংখ্যাটা খাতায় কলমে এখন চলে এসছে 16-তে, সেই 16 থেকে 19 মানে 3টে সিটের গেন হচ্ছে। আবারও আমি ধরছি এই সমীক্ষা সঠিক, তাহলে 3টে সিটের গেন হচ্ছে। অন্যদিকে তৃণমূল তারা 24 থেকে 22-এ নেমে আসছে, মানে দুটো সিটের কিন্তু লস হচ্ছে। অর্থাৎ এই সমীক্ষাও কিন্তু ইঙ্গিত যেটা দিচ্ছে সেটা হচ্ছে তৃণমূলের ক্ষয়িষ্ণু, তৃণমূলের ভোট ক্ষয় হচ্ছে, তৃণমূলের আসন ক্ষয় হচ্ছে, সেই জায়গাটাও দিচ্ছে। এবার দুটো সমীক্ষা যদি পাশাপাশি রাখেন, আগের সমীক্ষাটা ঝট করে একবার দেখিয়ে দিই। এখানে দেখাচ্ছে তৃণমূল 26 আর মুড অফ দ্য নেশনে দেখাচ্ছে তৃণমূল 22, মানে মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যে ফারাক, সেখানে কিন্তু 4টে সিটের ফারাক দেখা যাচ্ছে। অন্যদিকে যদি আগের সমীক্ষাটা দেখেন সেই সমীক্ষা অনুযায়ী কি দেখা যাচ্ছে যে বিজেপি পাচ্ছে 15টা আসন, আর সপ্তাহ দুয়েকের মধ্যেই সেই সমীক্ষায় বিজেপি চলে আসছে 19টা আসনে, 4টি আসনের গেন দেখাচ্ছে কিন্তু। অর্থাৎ যত দিন যাচ্ছে এই সংখ্যাটা কিন্তু বিজেপির পক্ষে পজিটিভ হচ্ছে। এবার আরেকটু পিছনে ফেরত যায়, আজ থেকে মাসখানেক কি মাস দুয়েক আগের যে সমীক্ষাগুলো আসছিল সেই সমীক্ষায় কি ইঙ্গিত আসছিল যে এবারে এই রাজ্যে বিজেপির ভরাডুবি হবে। কেউ বলছিল 4টে আসন পাবে, কেউ বলছিল 6টা আসন পাবে, কেউ বা বলছিল সেটা ম্যাক্সিমাম 8-9টা আসনে যাবে। এমনকি আপনারা যারা সাধারণ মানুষ, যারা দর্শক, তারাও কিন্তু অনেকেই স্পেকুলেট করছিলেন যে বিজেপি যেভাবে এই রাজ্যটা চালাচ্ছে বা যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলাকে ইগনোর করছে, বাঙালিকে ইগনোর করছে, এত কিছুর পরও কোনো কড়া স্টেপ নিচ্ছে না, সেই জায়গা থেকে এবারে কিন্তু বিজেপির খুব খারাপ ফল হতে চলেছে এবং বামফ্রন্ট কংগ্রেস কিন্তু দুর্দান্ত ফলাফল করতে পারে, এমনকি নোটাতে ভোট যেতে পারে। সেই জায়গা থেকে সেটা মাস দুয়েক আগের ছবি, এখানে দেখুন 2019-এর কাছাকাছি ফলাফল সেই জায়গাটাই চলে আসছে। এমনকি আমি একটা খুব মজার সমীক্ষাও দেখলাম, তৃণমূল কংগ্রেস কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হলেই কিন্তু যেটা বলতে শুরু করে 42-এ 42 বিজেপি ফিনিশ, এটা হচ্ছে তাদের স্লোগান, দীর্ঘদিন ধরেই তারা সেটা চালিয়ে আসছে। যদিও সেটা বলার পর তারা অনেক কম আসনই পায়, কিন্তু তাদের এক পোঁ ধরা সংবাদ মাধ্যম, একদম এই শব্দটি ব্যবহার করছি কেননা যে ধরনের খবর, যে ধরনের অ্যাঙ্গেল, যে ধরনের হেডলাইন ব্যবহার করা হয়, সেই চ্যানেলটি একটি সমীক্ষা করেছে এবং সেই সমীক্ষা অনুযায়ী দেখানো হচ্ছে যে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেস 42-এর মধ্যে 39টা আসন পাবে।
অন্যদিকে বিজেপি মাত্র 3টি আসন পাবে। কোন 3টি আসন সেইটুকুনিও তারা বলে দিয়েছে, কুচবিহার, দার্জিলিং এবং বনগাঁ। এই 3টি আসনের বাইরে নাকি পশ্চিমবঙ্গ থেকে 2024-এ বিজেপি একটি আসনও পাবে না। বাকি 39-এর 39টি আসনই তৃণমূল কংগ্রেসের হয়ে ঘাসফুল ফুটবে। তাহলে প্রথমে তৃণমূল কংগ্রেস যেটা প্রচারের মাত্রা ঠিক করে 42-এ 42, সেইখান থেকে তারা সরল। সেইখান থেকে সরার পর তাদের যে সংবাদ মাধ্যম রয়েছে তাদেরকে দিয়ে প্রচার করানো হলো অ্যাটলিস্ট 39, অর্থাৎ 42-এ 42-এর কনফিডেন্স দেখাবার জায়গায় নেই, 39। আর এই সংবাদ মাধ্যম বা তৃণমূলের কথা ছেড়ে দিয়েও অন্যান্য সংবাদ মাধ্যমের কথা যদি ধরি, তারাও কিন্তু তৃণমূলকে 30-32 আসনে এগিয়ে রাখছিল, 8-9টার বেশি আসন বিজেপিকে দিচ্ছিলই না। 2 মাসের মধ্যে ছবিটা চেঞ্জ হয়ে এই জায়গায় চলে এসছে। এবার আগামী দিনে যে যে পয়েন্টগুলো হচ্ছে সেই পয়েন্টগুলো যদি মেকআপ হয়ে যায়, তাহলে ফাইনাল ছবিটা কোথায় দাঁড়াবে? বিজেপি যে বলেছে যে 35টা আসনের টার্গেট রাখছে, অমিত শাহ যে বঙ্গ বিজেপিকে 35 আসনের টার্গেট নিয়ে দিয়ে গেছেন, সেটা কি আর অন দ্য ইয়ার লাগছে? এখনও দেখুন, যারা বিজেপি করেন বা যারা বিজেপি সমর্থক, যারা চান বিজেপি জিতুন, তারা একটা অভিযোগ তো বরাবরই করে আসছেন যে সংগঠন অগোছালো। এখনও বিজেপি কিন্তু সেইভাবে সাংগঠনিক জায়গাটা দেখাতে পারেনি, সেই গ্যাপগুলো মেরামত করতে পারেনি যে জায়গা দিয়ে ভাঙ করলে তৃণমূল ভোটটা করিয়ে নিতে পারবে। ফলে সেই জায়গাটায় একটা প্রবলেম আছে। কিন্তু যত দিন যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব নজর দিচ্ছে এবং সেই সংগঠনের ফাঁকফোকরগুলো বোঝানো শুরু করছে। এরপরে যখন ভোট প্রচার শুরু হবে, তখন মোদি শাহ এখানে আসবেন এবং নরেন্দ্র মোদীকে সামনে রেখে প্রচারে কিন্তু ঝড় তুলবে এবং সেখানে প্রচুর দলবদল হবে। সেই সব এফেক্টগুলো কিন্তু এখনও এই যে সব ওপিনিয়ন পোল করা হচ্ছে সেইখানে কিন্তু ইনক্লুডেড হচ্ছে না। এরপর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, আমরাও যে সমীক্ষাটা করতে যাচ্ছি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করছেন যে আমরা তো বলেছিলাম যে জানুয়ারির মাঝামাঝি থেকে আমরা ওপিনিয়ন পোলটা নিয়ে আসবো, কেন সেটা নিয়ে আসতে পারছি না? দেখুন, আমাদের যে সমীক্ষা করেছি সেই সমীক্ষার যে ডেটা এসেছে সেখানে বহু রেজাল্টে দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। ফলে কারা কনক্লুসিভ জায়গায় যাচ্ছে সেটা ক্যালকুলেট করা একটু প্রবলেম হচ্ছে। ফলে ওই আসনগুলোতে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ড অফ ওপিনিয়ন নিচ্ছি এবং যখনই সেই আসনগুলোতেও নিচ্ছি, তখন বাকি আসনগুলোই বাকি দোষ করলো। কেননা রাম মন্দির এফেক্টটা কতটা হয়েছে বা পশ্চিমবঙ্গের সামগ্রিক যে চিত্রটা রয়েছে সেটা এই জানুয়ারি মাসের পর থেকে কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। সেই ডেটাগুলো কিন্তু আমরা কালেক্ট করছি এবং সেই ডেটা কালেকশানও কার্যত শেষ হয়ে গেছে, আমাদের ক্যালকুলেশন চলছে। আশা করছি আমরা সোমবার থেকে প্রত্যেক দিন 1টি থেকে 2টি করে আসন একদম বিধানসভা ধরে ধরে কী হতে চলেছে সেটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। অনেক দেরি হয়েছে সত্যি, আমরা ক্ষমা প্রার্থী এর জন্য, কিন্তু আগামী সোমবার থেকে ডেফিনেটলি এই সমীক্ষা কিন্তু আসছে, আপনারা কিন্তু সেই সমীক্ষা দেখতে পাবেন। যাই হোক, 3 নম্বর পয়েন্ট যেটা বলছি, আমরা সমীক্ষা করতে গিয়ে এই পয়েন্টটাও পেয়েছি যে ভাইপো কেন গ্রেপ্তার হচ্ছে না। ফলে বহু মানুষ, বহু ভোটার কিন্তু এই রাজ্যে আছেন যারা কিন্তু কনফিউজিং স্টেটে আছেন। তারা চান বিজেপিকে ভোট দিতে, কিন্তু যেহেতু এই ভাইপোর গ্রেপ্তারিটা হচ্ছে না, তারা ভাবছেন কোথাও একটা সেটিং আছে এবং যদি শেষ পর্যন্ত এই সেটিংটা থাকে আমরা বিজেপিকে ভোট দেব না। সেটা ভালো মন্দ পরের কথা, কিন্তু তাদের অবজেক্টিভ তারা ক্লিয়ার করে দিয়েছেন, ভাইপো গ্রেপ্তার বিজেপিকে ভোট, ভাইপো গ্রেপ্তার হবে না বিজেপিকে ভোট দেব না। তাহলে এই যে দোদুল্যমান জায়গাটা রয়েছে, এই সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর। বহু আসনে এই সংখ্যাটা হয়ে যেতে পারে এবং সেই জায়গা থেকে ভাইপোর গ্রেপ্তারি হলে তাহলে তো হাওয়াটা পুরোপুরি ঘুরে যাবে। অর্থাৎ এখন যে রেজাল্টটা উঠে আসছে সেখানে দেখা যাচ্ছে যে মাসখানেক বা মাস দুয়েক আগের যে রেজাল্ট বিজেপির এই বাংলায় ছিল তার থেকে সেটা অনেক ডেভেলপ দেখাচ্ছে এবং 2019-এর কাছাকাছি বা তার থেকে বেটার দেখাতে শুরু করেছে। এবং তারপরেও কিন্তু 3টি বড় জায়গা বাকি রয়েছে। এক হচ্ছে সংগঠন অগোছালো, 2 মোদি শাহের প্রচার এবং সেই প্রচারকালীন সময়ে যে গেরুয়া ঝড় উঠবে তার পরিপ্রেক্ষিতে বহু দলবদলের ঘটনা ঘটবে, আমরা বুঝতে পারছি। ভোটটা ঘোষণা হয়ে গেলেই সেই জায়গাটা বাকি রয়েছে। এবং 3 নম্বর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ভাইপো গ্রেপ্তার, যেটা কিন্তু যারা ফ্লোটিং ভোটার, যারা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারেন, তাদের ভোটটা সুনিশ্চিত করবে কোন বাক্সে কোন দিকে পড়বে। ফলে এই 3টি এফেক্ট যখন সত্যি ইনক্লুড হবে, তখন বিজেপির ছবিটা কি আর এতখানি অগোছালো লাগবে? যারা হতাশ হয়ে পড়ছেন, ভাবছেন বাংলায় যে সত্যিই আর কোনো রকম কোনো দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আসা নেই, যারা দুর্নীতিবাজ, যারা ফেরেববাজ, চিটিংবাজ, তারাই শেষ অবধি রুল করবেন, এই ইঙ্গিত বা এই ফলাফলের যে অ্যানালিসিস সেটা কি সেই দিকে ইঙ্গিত দিচ্ছে? আমার তো অন্তত মনে হচ্ছে না। এবং আমি নিশ্চিত এই ফলাফল যত দিন যাবে তত কিন্তু বিজেপির দিকে পজিটিভ হবে এবং ফাইনালি যখন ইভিএম বাক্স খোলা হবে, যে সম্ভাবনাটা আজকে অসম্ভব হয়তো মনে হচ্ছে, সেই সম্ভাবনাটাই কিন্তু বাস্তব হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। অন্তত এই ট্রেন্ড, এই অ্যানালিসিস সেই কথাই বলছে।
আপনারা কি ভাবছেন? সত্যি বাংলায় বিজেপি কোন জায়গায় যেতে পারে, কোন কোন ফলাফল আসতে পারে তাদের পক্ষে? উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।